আজ ১৬ই ডিসেম্বর, আমাদের বিজয়ের দিন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাঙালির শ্রেষ্ঠ অর্জন আত্মপরিচয়, নিজস্ব ভূমি, নিজের মানচিত্র, প্রাপ্তি, আত্মবিকাশের অধিকার। কিন্তু ৪৪ বছরে কতটা বিকশিত হয়েছি আমরা? মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির দোটানায় কতটা এগিয়েছে দেশ? সময়ের সাথে পাল্লা দিয়ে নিশ্চয়ই বেড়েছে অর্জনের পাল্লাও। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। শিল্প সাহিত্য, সমাজকর্ম, প্রযুক্তি, চলচ্চিত্র, খেলাধুলায় একের পর এক মেধা আর মননশীলতার স্বাক্ষর রাখছে নতুন প্রজন্মের বিজয়ীরা। দেখছেন বাংলাদেশ এখন। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং লেখক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। আপনাদের দুজনকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাচ্ছি। জনাব আফসান চৌধুরী, কতটা এগিয়েছি আমরা? প্রথমেই যে প্রশ্নটি তুলেছি আমি, আপনি যদি খবরের কাগজগুলি আজকে যেভাবে করেছে, আমরা সবাই কম বেশি জানি যে সূচকে সূচকে উন্নতি এগোচ্ছে দেশ। আপনি একটা জাতির উন্নয়নের কিংবা সামগ্রিক যে সূচক থাকে, প্রত্যেকটি জায়গায় আমরা যে স্তরে মানে উন্নতি অর্জন করেছি, সেটা কি অনেকখানি আশাব্যঞ্জক নয়? অবশ্যই। আমি এটা এটা এই ব্যাপারে কোনো দ্বিমতই নেই। এবং কয়েকটা গবেষণায় দেখা গেছে, যদি আপনি আমাদের উন্নয়নের যে হিসাবগুলো ছিল ৪৭ থেকে ৭১ পর্যন্ত, এবং তার সঙ্গে যদি আপনি মেলান যে ৭১ থেকে এই ২০১৫ না হলে যেহেতু গবেষণাটা ১৪ দিকে করা হয়েছে, তখন এই মিলের যে রেট, গতিটা ছিল, তাতে আমাদের কি ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। এছাড়া বাংলাদেশ অনেকটাই এগিয়েছে, অনেক কারণে এগিয়েছে। তার মানে এই না যে পাকিস্তানও পিছনে পড়ে গেছে, পাকিস্তানও তা না, পাকিস্তানও এগিয়েছে, সবাই আগাচ্ছে। এটা হচ্ছে আমাদের আগানোর সময়। এবং বাংলাদেশ এত কিছুর পরও, আমি এই জন্য বলছি যে বিবিসির একটা সাক্ষাৎকার আমি শুনেছিলাম এই ১৬ তারিখ ১৯৭১ সালে বিবিসি থেকে আলোচনা করছিল। তো বাংলাদেশের কি হবে, সবাই তখন খুব কথাবার্তা বলছে যে বাংলাদেশের কি হবে, বাংলাদেশের কি হবে। তো তখন একজন গবেষক বলেছিলেন যে যেহেতু এটা কৃষি প্রধান দেশ, এর উন্নতিটা নির্ভর করবে অনেকটাই কৃষির উপরে, এবং কৃষি যদি ঠিক থাকে তার এর উন্নতিটা হবে। তো আপনি যদি প্রথম কয়েক বছর দেখেন, মানে ৭২, ৭৩, ৭৪, ৭৫, যখন কৃষি ছিল আমাদের প্রধান বিষয়, তখন কিন্তু উন্নতিটা একটু সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন আমাদের অন্যান্য পেশাটা চলে আসলো, বিশেষ করে যেমন দুইটা খাত, সেটা হচ্ছে আরএমজি, রেডিমেডস গার্মেন্টস, বিদেশে মানুষ পাঠানো, তখন কিন্তু আমাদের অবস্থা উন্নতি হলো। আমি মনে করি এগুলো খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে, এক, খুব যারা দরিদ্র তাদের সুবিধাটা করেছে গার্মেন্টস। গার্মেন্টস বড় লোককরণ হয়েছে, সেটা আপনার দেশে অবধারিত ছিল, যেহেতু আপনার যুদ্ধ বড় লোকের নেতৃত্বে হয়েছে। আর অন্য যে জিনিসটা ছিল, যে সেটা হচ্ছে যে মধ্যবিত্ত মানুষ টাকা খরচ করে বিদেশে যেতে পেরেছে। সেই টাকাটা কিন্তু শহরে যতটা এসছে তার চেয়ে বেশি গ্রামে গেছে। তার ফলে গ্রামেরও অবস্থা ভালো হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থা, সরকার সবাই মিলে কাজ করেছে। এই ব্যাপারে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের উন্নতি হয়েছে। বিষয়টা হলো যে আমরা এর চেয়ে বেশি উন্নতি করতে পারতাম কিনা, এটা যথেষ্ট উন্নতি কিনা, উন্নতির যে সব সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো আমরা সামলাতে পেরেছি কিনা। যেমন অতি দরিদ্র মানুষের সংখ্যা আমরা যতটা কমাতে পেরেছি, সেটা অন্য কোনো দেশ কমাতে পারেনি। আমি যদি দেখে বলি আপনাকে যে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৭১-এ আপনার ৯২% মানুষ ছিল দরিদ্র সীমার নিচে, বর্তমানে সেটি ২৪.৮%। এবং এটা একটা বিশাল জিনিস। এবং অতি দরিদ্র এই জন্য বলছি যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গতকালই একটা আলোচনা সভা হয়েছে। এই অতি দরিদ্র বাংলাদেশ একটা বিশাল রোল মডেল, দুনিয়ার কাছে রোল মডেল। আমি ওই বিদেশের বিলেতের যে মন্ত্রী, তার সঙ্গে কথা হচ্ছিল, ও একই কথা বলছেন। সে ব্যাপারে কোনো দ্বিধা নেই। আমাদের দুর্বলতাটা হচ্ছে যে এইটার জন্যে যারা রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন সময় বসেছেন, তারা কতটা দাবিদার যে আমার কারণে এটা হয়েছে, এইটা প্রশ্ন সাপেক্ষ। জাকারিয়া পিন্টু, আপনি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। খেলাধুলায়, যদিও ফুটবলের এখন পড়তি সময়, কিন্তু তারপরও খেলাধুলায় বিশ্বে আমরা যেই অর্জন আমাদের, নিঃসন্দেহে আপনার কাছে কি মনে হয় এরকম প্রত্যাশা ছিল? এরকমই একসময় কল্পনা করতে পেরেছিলেন আপনারাও? না, আমরা তো, ধন্যবাদ, আমরা তো কল্পনা করেছি। কারণ আমাদের যখন আমরা ফুটবল খেলতাম, তখন পাঞ্জাবি এবং পাকিস্তানি, করাচির মাকরানি, এরা সব খেলতো আমাদের ঢাকা লিগে। তো তারা তখন বলতো যে
আমাদের উপহাস করে বলতো যে তুম লোক চাউল খেতে কে ফুটবল খেলে। কিন্তু আমরা চাউল খেয়েও যে আমরা দেশকে স্বাধীন করতে পারি এটা আমরা কিন্তু 71 সনে প্রমাণ করে দিয়েছি। তো এই ব্যাপারে আমি বলবো অর্জন তো আমাদের নিশ্চয়ই, ফুটবলে আমরা পিছিয়ে পড়ি নাই, কিন্তু আমাদের মানে পরিকল্পনা নেই। পরিকল্পনা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমি বিদেশে যতগুলো কোচ এসেছে আমাদের দেশে সকলে বলছে তোমাদের পটেনশিয়ালিটি আছে, কিন্তু তোমরা এত কম সময় তোমার মানে এই সময় কোচিং টোচিং করো, এটা হয় না। তো আমাদের যেমন ক্রিকেট আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। মানে আমরা তো ক্রিকেটে পাকিস্তানের সময় আমরা ক্রিকেট খেলেছি, কিন্তু এখন বাংলাদেশে হওয়ার পরে আমাদের তো কিছুই ছিল না, কোনো প্লেয়ারও ছিল না, কিছু ছিল না। কিন্তু এখন যে ক্রিকেটটা যেভাবে উন্নতির পথে যাচ্ছে, আমার তো এখন আমি মনে করি বিশ্বে একদিন হয়তো আমি দেখবো যে তারা 1 নম্বর বিশ্বে চলে গেছে। তো আমাদের খেলাধুলার উন্নতি হচ্ছে, কিন্তু ফুটবলটা আমাদের পিছিয়ে গিয়েছে। আমি মনে করি পিছিয়ে যায়নি, কিন্তু ফুটবলটা কিন্তু মাঠে আছে। আমরা কিছু করতে পারছি না, কিন্তু মাঠে কিন্তু আমাদের খেলাটা আছে। মানে দেখেন এখনও ফুটবলের শীতকালও আগে আমরা কিন্তু আগে শীতকালে ফুটবল আমরা খেলতাম না, কিন্তু এখনও শীতকালে ফুটবল খেলা হচ্ছে। তো ফুটবল আমাদের হারিয়ে যায়নি। তো আমার একটা জিনিস হলো কি, যে দেশের খেলোয়াড়রা ফুটবলাররা স্বীকৃতি ছাড়া বিদেশের মাটিতে পতাকা উত্তোলন করতে পারে সেই দেশের ফুটবল হবে না, এটা আমি বিশ্বাস করি না। নিঃসন্দেহে এটা ফুটবল কিন্তু এখনো অনেক জনপ্রিয় খেলা, নিশ্চয়ই জনপ্রিয়। আমি একটু বিজয় দিবসের উদযাপন দেখে আসি সারা দেশে কেমন হচ্ছে, যেতে চাই বগুড়াতে। সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। বিলু, আমাদেরকে একটু জানান, আমরাও বিজয় দিবসের আনন্দ আপনার সঙ্গে আপনার কাছ থেকে শুনে ভাগাভাগি করে নিতে চাই। বগুড়াতে কিভাবে বিজয় দিবস আসলে পালিত হচ্ছে, উদযাপিত হচ্ছে? যারা এই সুযোগ জানাতে এই শহীদ মিনারের দিকে আসছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এখানে 2টি জায়গায় মূলত এই ধরনের কর্মসূচি দিনে শ্রদ্ধা জানানো হয়। একটি হলো মুক্তির ফুলবাড়ি, যেখানে প্রশাসনিক কর্মকর্তারাই মূলত এই আয়োজনে থাকেন, সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। আর শহরের কেন্দ্রস্থল এই খোকন পার্কে, যেখানে সাধারণত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়। এখন এইবারের যে আয়োজনটা, এটাতে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আমি বিগত অনেক বছর ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো মহান বিজয় দিবসের অনুষ্ঠানগুলোতে আসি, কোনোবারই আমি দেখিনি যে এইরকম একটা আয়োজনের সাথে ঢোল তবলার একটা আয়োজন থাকে। নিঃসন্দেহে এটাকে আমরা একটা আনন্দের বিষয় বলে মনে হচ্ছে, এবং যে কারণে এটা মনে হচ্ছে সেটা হলো, আপনি জানেন যে এবার যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে পেরেছে সরকার, যেটাকে এইবার অন্যভাবে একটা আনন্দের অনুসর্গ হিসেবেই দেখছেন এইবারের এই শহীদ মিনারে আসা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা। এবং চারিদিকেই একটা উৎসব মুখর পরিবেশ আমি দেখতে পাচ্ছি। আমার পাশে কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে একটা বই মেলারও আয়োজন করা হয়েছে, নানা ধরনের আয়োজন। উৎসবটা যেন আমার কাছে মনে হয়েছে বিগত বছরগুলোর তুলনায় একটু বেশি বলেই মনে হচ্ছে আমার কাছে। জি বিলু, আপনাকে ধন্যবাদ। নিঃসন্দেহে এইবার বিজয় দিবস ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রার, ভিন্ন মর্যাদারও, কারণ এত বছর পরে প্রথম ফাঁসি কার্যকর হয়েছে। আমি একটা জিনিস দেখতে দেখতে মনে হলো, আমাদের মানে স্মৃতিসৌধ, শুধুমাত্র সাভারেই একটি স্মৃতিসৌধ আছে। পৃথিবীতে মনে সব মানে সারা বিশ্বের যেখানে একজন বাঙালি আছে সেখানে একটি শহীদ মিনারও কিন্তু আছে। এরকম ভাস্কর্য পৃথিবীতে দ্বিতীয়টি কিন্তু নেই। আমাদের বাংলাদেশের স্মৃতিসৌধ একটি না হয়ে বিভিন্ন জায়গায় কি হওয়ার সুযোগ আছে নাকি? এখন আমরা যেমন দেখলাম যে শুধুমাত্র শহীদ মিনারে তারা আসলে বিজয় দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের, এটা কি একটু ভাবারও বিষয় আছে আফসান চৌধুরী? না, শহীদ মিনারটার মানে বা শহীদ মিনারটা যে ভাবটা নিয়ে আসে, আমাদের কেবলমাত্র 48-52 ভাষা আন্দোলনটা আনে না, এটা আমাদের বাঙালির একটা প্রতীকী একটা বিষয় আসে। সেই কারণে আমার মনে হয় শহীদ মিনার মানে বাংলা, অতএব বাংলাদেশকে সম্মান জানাতে গিয়ে মানুষের শহীদ মিনারও যায়। তবে আপনার কথাটা ঠিক, যদি শহীদ মিনার থাকতে পারে, বিজয় মঞ্চ হতে পারে, তবে আমার মনে হয় এতে করে মানুষের আবেগের যে জায়গাটা আছে সেটা কোনো ঘাটতি পড়ছে না। মানে আমরা তো বড় হয়েছি
পাকিস্তান আমলে। তো তখন শহীদ মিনারে যাওয়াটা প্রথম যে অবস্থা ছিল, শেষে বিদ্রোহ, শেষ পর্যন্ত গিয়ে এটা সামাজিক অনুষ্ঠান থেকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হলো। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, আপনার হয়তো তখন জন্ম হয়নি, ওই সময়, সেই সময় কিন্তু শহীদ মিনারকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের এমনকি মার্চ মাসটাও কিন্তু ওই কেন্দ্র হয়েছে। অতএব শহীদ মিনারের যে মর্যাদা, যে সেটা বিশাল। আবার পাকিস্তানিদেরও শহীদ মিনারের উপর আলাদা ধরনের আক্রোশ ছিল। মানে বাঙালিদের যেমন শহীদ মিনারকে মানে আঁকড়ে ধরার একটা চেষ্টা তাদের ছিল, আবার এটাকে ধ্বংস করার চেষ্টা। আমি একটু যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। আমাদেরকে একটু জানাতে পারেন যে বিজয় দিবসের এই উৎসব মানুষ কি করে, কিভাবে, কি ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করছে? আপনাকে বলে রাখি যে আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে ঠিক 12টা 1 মিনিটে পুলিশের পক্ষ থেকে একটি গার্ড অব অনার দেওয়া হয়েছে, পাশাপাশি ছিল বিউগলের করুণ সুর। এরপরে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পুষ্পমাল্য অর্পণ করেছেন, তারপরে পুলিশ কমিশনার, এরপরে ডিআইজি থেকে শুরু করে সবাই আসলে পুষ্পমাল্য অর্পণ করছে। আমরা বলতে চাই যে এই যে আজকের এই দিনটিকে উপলক্ষ করে আজকে গত দু একদিন ধরেই আসলে এক ধরনের সাজরব গোটা চিটংয়ে। আপনি জানেন যে এইবারের যে বিজয় দিবসের একটু বিশেষ তাৎপর্য বহন করে, কারণ হচ্ছে কয়েকদিন আগে দুজন যুদ্ধাপরাধীদের ফাঁসি রায় কার্যকর করা হয়েছে। সেটিকে আসলে খুব সাধুবাদ জানিয়েছে এখানে যারা মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন। তারা আসলে মুহুর্মুহু স্লোগান এবং করতালির মাধ্যমে তারা বারবার দাবি জানাচ্ছেন যেন যেই সমস্ত যুদ্ধাপরাধী এখনো পর্যন্ত জীবিত আছেন তাদের যেন ফাঁসির কাঠগড়ায় আনা হয় এবং তাদের যে যার যেমনটা যোগ্যতা সে অনুযায়ী যেন তাদের বিচার করা হয়। সেটি সেই দাবির, সেই ফাঁসির দাবিতে আসলে তারা গগন বিদারী স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হচ্ছে চট্টগ্রামের যে পুলিশ সুপার রয়েছে, ডিআইজি মহোদয় রয়েছেন, তারা আসলে এখন পুষ্পমাল্য অর্পণ করে নেমে যাচ্ছেন। এর আগে আসলে এরপরে ছিল আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি দল রয়েছেন এবং তারপরে আসলে পর্যায়ক্রমে যে সমস্ত রাজনৈতিক সামাজিক সংগঠন রয়েছে তারা আসলে এই পুষ্পমাল্য এবং শ্রদ্ধাঞ্জলি। আমরা জানি যে আমরা দেখি সবসময় যে বিশেষ করে সাভারে আমাদের যে স্মৃতিসৌধ আছে, মূলত সেখানে ভোর থেকে শ্রদ্ধা জানানো হয়, আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রামে কি সব বরাবরই এরকম রাত 12টায় বিজয় উৎসব এভাবে পালিত হয় কিনা? হ্যাঁ, চট্টগ্রামও অন্যান্য আমরা সবসময় দেখে এসেছি যে ঠিক 12টা 1 মিনিটেই আসলে চট্টগ্রামে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারেই আসলে রাষ্ট্রের যারা রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, তাদের পক্ষ থেকে গার্ড অব অনার এবং পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ঠিক আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আমরা আজকেও সেটি দেখছি যে কিছুক্ষণ আমরা এতক্ষণ দেখেছিলাম যে মাত্র কয়েকটি এই সরকারি প্রতিষ্ঠান এখানে জমায়েত হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে মানুষের দল। আপনি দেখছেন যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন আসলে এখন মিছিল সহকারে শহীদ মিনারে আসছে এবং তারা পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যাতে কোনো রকমের আপত্তিকর ঘটনা করতে না পারে, কোনো রকমের বিশৃঙ্খল যাতে না ঘটে, সেই কারণে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা র্যাব দেখেছি, আমরা দেখেছি হচ্ছে অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারাও আসলে রয়েছেন। আমরা আজকে বিকেলে চট্টগ্রামের যে অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন দেবদাস ভট্টাচার্য, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যারা এখানে পোশাকধারী পুলিশ রয়েছেন তাদের পাশাপাশি সাদা পোশাকধারী অর্থাৎ নর্মাল পোশাকও এখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকবেন এবং তারা চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে ঘটতে না পারে এবং আমরা বুঝতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ আফসান চৌধুরী। মানে কি বলা যায়, এই যে বিজয়ের যে একটা উৎসব সামগ্রিকভাবে শুধুমাত্র শহরগুলোতে না, একেবারে গ্রাম মানে আপনি যদি একেবারে গ্রামের সর্বনিম্ন মানে প্রত্যন্ত অঞ্চল বলেন, সেখানেও যে এই যে আমেজ, এই যে যদি একেবারে গ্রামের সর্বনিম্ন মানে প্রত্যন্ত অঞ্চল বলেন, সেখানেও যে এই যে আমেজ, এই যে উৎসব, এটার ভেতর থেকে আসলে আমাদের কি কোনো অপ্রাপ্তিরও একটা প্রকাশ ঘটে কিনা, নাকি শুধুই শ্রদ্ধা, শুধুই স্মরণ? সাধারণ মানুষের কাছে ৭১টা যেভাবে আসে সেটা হচ্ছে বিজয় এবং একটা প্রচণ্ড কষ্ট অস্বস্তি থেকে মুক্তি।
আমার মনে হয় যে আমাদের গ্রামের সাধারণ মানুষের ইতিহাস যদি দেখি, তারা কিন্তু চিহ্নিত করে তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে। তো সেই অভিজ্ঞতা এটা খুব বড় মৌলিক, কিন্তু এটাও কিন্তু আমাদের স্মরণ রাখা উচিত। আজকের বিজয় দিনে, আনন্দের দিনে, এটা চেয়ে তো আর শ্রেষ্ঠ দিন আর হয় না। তো তারপরেও মনে রাখা দরকার যে মানুষ প্রচণ্ড কষ্ট করেছে ৭১-এ। মানুষ নিজের সাধারণ মানুষ, এবং এটা যেটা আমি বলছি, সাধারণ মানুষ কিন্তু তাদের আগামীটাকে একেবারে বিসর্জন দিয়েছে। এটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী করেনি, এটা যারা উঠতি আজকের দিনের ক্ষমতাবান শ্রেণী তারা তো করেই নি। অথবা আমি যেহেতু সাধারণ মানুষের অনেক ইতিহাস নিয়ে গবেষণা করি, আমি দেখি যে একটা মহিলার কথা আমি বলি একটা সুযোগে। এই মহিলাটির সন্তান মুক্তিযুদ্ধে গিয়েছিল, যেতে দেয়নি, একমাত্র ছেলে। তখন বলেছিল তাকে যে আমি যদি না যাই তো দেশ স্বাধীন কে করবে। এটা অর্থাৎ আমার মতো মানুষরাও যাবে। এই মহিলা, ওই ছেলেটি ধরা পড়ে, যুদ্ধ ট্রেনিং নিয়ে ফেরত আসার পরে ধরা পড়ে তাকে উনি শেষ পর্যন্ত তার ছেলের মুখটা দেখতে পাননি, তাকে খুব অত্যাচার করেছিল। তিনি হাতে পায়ে ধরে বলছেন আমি শুধু ছেলেকে একটু ওর সঙ্গে একটু কথা বলবো। তো উনি আমাকে বলছিলেন যে উনি কথা তো বলতে পারে, ছেলের মুখটা দেখতে পায়নি। তো ছেলে হাতটা শুধু এই জেলের ওই গারো দিয়ে হাতটা বাড়িয়ে দিচ্ছে, জানালা দিয়ে। তো তিনি আমাকে বলছিলেন যে তার হাতে রক্ত লাগা ছিল, বোঝা গেছে কি পরিমাণ অত্যাচার করছে। তিনি হাত দুটোকে শুধু ধুইয়ে দিয়েছিলেন। এরপরে ছেলেটাকে গলা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো আমি যখন ওনার সঙ্গে আলাপ করেছি, উনি 2000 সালে, তখন উনি সকালবেলা ওনার ধরটা যেখানে কবর মানে পোতা হয়েছে ওইখানে যান। তারপরে তিনি একটা রিক্সা করে যেখানে ওনার লাশটা ছেলের রাখা আছে ওখানে যান। প্রতিদিন এটা করেন, এবং তিনি ভিক্ষা করে জীবনযাপন করেন। তো আমার ভেতরে যে ভাবনাটা মনে হয় যে আমাদের ৭১টা কিন্তু একক সবার জন্য সমান মহিমা নিয়ে এসছে, এটা আমরা বলতে পারি। নিঃসন্দেহে সেজন্য আসলে মুক্তিযুদ্ধকে বলা হয় জনযুদ্ধ, সম্ভবত এই কারণেই। আমি একটু যেতে চাই রাজধানীর বিভিন্ন এলাকায় বিজয় দিবসের উৎসব দেখছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আমাদেরকে একটু জানাতে পারেন ঢাকায় মানুষ কোথায় কিভাবে বিজয় দিবসের কি ধরনের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে? আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি মোড়ে অর্থাৎ রাজভাস্কর্যের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মানুষের উল্লাস। অর্থাৎ 12টা 1 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে বিজয়ের যে প্রথম ক্ষণ, তখন থেকে আসলে আতশবাজির মাধ্যমে এখানে উল্লাস শুরু হয়। এবং আমি যদি আমার পেছনটা দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অসংখ্য মানুষ আছে, তারা এখন বিজয়ের উল্লাসে মেতেছে। অর্থাৎ 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে এই আতশবাজি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আয়োজন করেছেন স্লোগান ৭১ নামের একটি সংগঠন। দেখতে পাচ্ছেন আরেকজন আতশবাজি, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে জায়গা নেই। শুধু যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তা না, এখানে দূর দূরান্ত থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আছে যেখানে তারা উল্লাসে মেতেছে। কিছুক্ষণ আগে আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি চকবাজার থেকে এসেছেন ফ্যামিলি নিয়ে, অর্থাৎ তার পরিবারের যে ছোট্ট সদস্য তাকে নিয়ে জানতে চাচ্ছিলাম এই বাচ্চাটা। কারণ তিনি বলছিলেন যে আমাদের যে এই 16ই ডিসেম্বর, অর্থাৎ আমরা যে অনেক একদিনের যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আসলে ছোট্ট বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। শুধু একটি পরিবার নয়, এরকম অসংখ্য পরিবার আমি দেখতে পেয়েছি এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মিজান, আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ টিএসসি রাজু ভাস্কর্যের সামনে সম্ভবত বিজয়ের উৎসব পালন করছে, আতশবাজি করছে। আপনাকে ধন্যবাদ। আর এরই সঙ্গে নিচ্ছে আমি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। সঙ্গীত বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আফসান চৌধুরী, বাংলাদেশ আমরা অনেক 44 বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু বাংলাদেশের সামনে জঙ্গিবাদ কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নাকি অন্যান্য আরো অনেক সামাজিক যে সূচক
বা অর্থনৈতিক প্রবৃদ্ধি, এইগুলি বেশি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় নাকি জঙ্গিবাদ বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটি জায়গায় আছে? আমাদের দেশের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা তো হচ্ছে মানুষের, যেটার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, প্রবৃদ্ধি বা বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য নিয়ে যাওয়া ইত্যাদি প্রত্যেকটাই কিন্তু চ্যালেঞ্জ। আমরা যখনই সুসংবাদ শুনি আমরা অনেক ক্ষেত্রেই দুঃসংবাদ, মানে দুঃসংবাদ না, এর যে সীমাবদ্ধতা সেটার কথা স্মরণ করি না। এটা হয়ে গেছে আমাদের জিনিস, এগুলো তো চ্যালেঞ্জ থাকবেই। জঙ্গিবাদটা নতুন করে চ্যালেঞ্জ হিসেবে এসছে। তবে এটাও যে আপনি সূচকের কথা যেহেতু প্রথমে বলছিলেন, আপনি যদি সূচকের হিসেব করেন তাহলে দেখবেন যে আমাদের দেশের যেখানে সামাজিক ভূমিকা রয়েছে, মানুষের অংশগ্রহণ রয়েছে, সেগুলো অনেক বেশি সফল হয়েছে। দারিদ্র্য বিমোচনে সরকারের চেয়ে বেশি কিন্তু সাধারণ মানুষ নিজে নিজের অবস্থা করতে পেরেছে। আমি নিজে এই কর্মকাণ্ডের সঙ্গে থেকে আমি খুব আশ্চর্য হয়েছি যে সাধারণ মানুষ কিভাবে নিজের অবস্থা ফেরাতে পারে। আমরা তো একটা ধরনের কথাই শুনি যে গরিব মানুষ নিজের দেখতে পারে না, করতে পারে, গরিব মানুষ পারে, এবং এটা দুনিয়ার কাছে প্রমাণ করেছে গরিব মানুষ যে পারে। তো সেই দিক থেকে কিন্তু আমাদের যে রাজনীতির যে পরিসর, সেই পরিসরে আমাদের অনেক দুর্বলতা, এবং সম্ভবত আমরা ওই দুর্বলতা যদি সমাজের দিকে তাকান সেই দুর্বলতার জন্য আরো বেশি করে চোখে পড়ে, যেহেতু দুর্বলতাটা খুব প্রবল। সেই ক্ষেত্রে জঙ্গিবাদটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যাটা তো 6 মাস আগে আমরা এতভাবে দেখতাম না। জেএমবি যখন শুরু করেছিল একটা সময়, তখন তার বিরুদ্ধে খুব কঠোর একটা ভূমিকা নেওয়া হয়। আমরা আশা করব যে এরকম করে জেএমবি করছে সেটা এরকম গতকাল আমরা দেখলাম সৌদি আরবের নেতৃত্বে একটা জোটের কথা, এই বিষয়টাতে আমি ফিরবো। তার আগে জাকারিয়া লিটন, আপনার মানে সরি জি, বাংলাদেশের ক্ষেত্রে মানে আপনারা কি ধরনের একটা প্রত্যাশা, মনে করেন আজকে যদি আপনি চিন্তা করেন দাঁড়িয়ে যে আপনি বাংলাদেশকে কেমন দেখতে চান, কোন জায়গাটাতে থাকলে আপনার আরো বেশি গর্ববোধ হতো? না, গর্ববোধ তো একটা আছেই, কারণ আমাদের গর্ব করা উচিত। কারণ আমরা আমাদের দেশের ফুটবলে আমরাই তো প্রথম পতাকা উত্তোলন করেছি স্বীকৃতি ছাড়াই নদীর কৃষ্ণমারে। তো এটাও তো আমাদের একটা বিরাট গর্ব, কারণ ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে স্বীকৃতি ছাড়া অন্য দেশের পতাকা উত্তোলন করা যায় না। আমরা কিন্তু সেখানে আমরা পতাকা উত্তোলন করেছি, ইন্ডিয়ার পতাকা উত্তোলন হয়েছে, আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীত হয়েছে, আমরা কিন্তু সেখানে স্বীকৃতিটা পেয়ে গেছি। তো আমাদের তো এটা গর্বের বিষয়, কারণ আমরা একটা ফুটবল টিম তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আজকে আর্জেন্টিনা, আজকে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দল তারা তো আর দেখাতে পারবে না। এটা আমি মনে করি আমরা আনব্রেকেবল রেকর্ড হোল্ডার ওয়ার্ল্ডের। এই জিনিসটা কিন্তু আমরা এই দেশের সকলকে গর্ব করা উচিত যে একটা জিনিস আছে যে স্বাধীন বাংলা টিম সেই রেকর্ডটা ওয়ার্ল্ডের কোনো টিমই ভাঙতে পারবে না। তারা ওয়ার্ল্ড কাপ নিতে স্বপ্ন নিতে পারবে, কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দল তারা তৈরি করতে পারবে না। তো এটা তো আমাদের একটা বিরাট, দেশের জন্য একটা গর্ব। অনেকেই বলেন যে আমরা অনেক বেশি অতীতমুখী, আমরা অনেক বেশি অতীতের কথা বলতে চাই, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সবসময় অতীতকে সামনে নিয়ে আসি। কেউ কেউ অভিযোগ করেন এই অতীতের কথা বলে আমরা আসলে পিছনে ফিরে যাই, সামনে আগাতে পারি না। সেই অভিযোগ কতখানি ভিত্তি আছে? আমি ফিরবো, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে জাকারিয়া পিন্টু, আমরা অনেকে অভিযোগ করেন যে আমরা বাঙালির অনেক বেশি অতীতমুখী, অতীতের কথা বলতে ভালোবাসি, অতীতের কথা বলে আসলে সামনে আর আগাতে পারি না, এই অভিযোগ কতখানি সত্য? না, আমরা তো আবেগপ্রবণ জাতি, তো আবেগপ্রবণ জাতিরা পিছনের ইতিহাসকে কিন্তু তারা সামনে আনে না। আমরা যেটা সামনেটা পাই ওটা একড়ে ধরি, আমরা মনে করি ওইটাই বোধহয় বড় জিনিস, কিন্তু পিছনে যে আরো এর চেয়ে বড় জিনিস ছিল সেটা কিন্তু আমরা মনে করি না। যেহেতু আমরা আবেগপ্রবণ জাতি, আবেগপ্রবণ জাতিরা কিন্তু পৃথিবীতে কোনোদিন উন্নতি করতে পারে নাই। আমার মনে হয় আবেগপ্রবণতা আমাদের দেশেই সবচেয়ে বেশি। আমরা সামনে যেটাকে পাই, আমরা এই যে এখন ক্রিকেট নিয়ে সব ব্যস্ত, দেখেন ফুটবল নাই, কিন্তু এক সময় এই ফুটবলের টাকা দিয়ে কিন্তু ক্রিকেট চলতো, এখন আমার মনে হয় ক্রিকেট টাকা দিয়ে ফুটবল চলে। তো এই জিনিসটা যে এটা হয়তো আবার দেখবেন আমার ওই যে আবেগপূর্ণ জাতি হয়তো দেখা গেল আবার সামনে দেখা গেল যে আবার ফুটবলটা, মানে ফুটবল ছাড়া কিছুই বোঝে না। তো এই জাতিটা
এই আবেগপ্রবণ জাতি কিন্তু আপনি জানেন পৃথিবীতে যে সময় আবেগপ্রবণ জাতি, সেই জাতি কিন্তু আমার মনে হয় উন্নতি করছে বলে আমার চোখে পড়ে। তাহলে আমাদের কি খুব বেশি উন্নতি হয় নাই, নাকি আসলে আমরা না, উন্নতি অতীতমুখী নই? না, উন্নতি হয়েছে, কিন্তু আমি আমার স্পোর্টস লাইনটা বলতেছি। আচ্ছা, আচ্ছা। আমি অন্য সব লাইনে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে, উনি আছেন বিজ্ঞ লোক, উনি ওটা বলবেন কি উন্নতি, কিন্তু আমি স্পোর্টস সাইডে আমি বলতেছি যে আমরা আবেগপ্রবণ জাতি। যে স্বাধীন বাংলা টিম আমাদের এত বড় একটা আমরা করেছি, শিক্ষিত পদক, আমাদের কথা কি মনে রেখেছে? কেউ মনে রাখে? নিশ্চয়ই মনে মনে রেখেছে। কি রেখেছে, বলেন? মনে রেখেছে, এই জন্য তো আমার আমরা ডাকছে। তোমাদের ভুলবো কিন্তু না, আমরা বলি তো। একটা জিনিস দেখেন, আমরা চেয়েছি কি মুক্তি, আমরা স্বাধীন বাংলা টিম আমরা যখন মারা যাব এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমরা চেয়েছিলাম কি 24শে জুলাই এটা একটা জাতীয় ক্রীড়া দিবস করা হোক, যাতে প্রজন্মরা আমাদের স্মরণ করে, তারা বলবে যে এই তারিখেই 24 তারিখে আমরা স্বীকৃতি ছাড়া আমরা বিদেশের মধ্যে পতাকা উত্তোলন করছি। এই জিনিসটা কিন্তু আমরা চেয়েছি, কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পাই নাই। আমরা প্রত্যেক সরকারকে বলেছি অন্তত আমাদের কিছু চাই না, এই 24শে জুলাইটা আপনার জাতীয় ক্রীড়া দিবস করেন। আমাদের সকলে অভয় দিয়েছেন যে না করতেছি, কিন্তু যখন কাছে আসে 24শে জুলাই তখন তিনি আর ভুলে যান। তো এই জিনিসটা ভুলে যান নাকি আসলে? অভয় দিয়েছেন যে না করতেছি, কিন্তু যখন কাছে আসে 24শে জুলাই তখন তিনি আর ভুলে যান। তো এই জিনিসটা ভুলে যান নাকি আসলে? আসলে এটা নিয়ে যে পরিমাণ লবিং করতে হয়, যে পরিমাণ এফোর্ট দিতে হয়, সেই পরিমাণ না, আমি আপনার কাছে আমি এটা দ্বিমত করি। কারণ লবিং আমরা কেন করব? তারা কি জানে না যে আমরা স্বাধীনতা পদক প্রথম উত্তোলন করেছিলাম 24শে জুলাই? তারা সকলে জানে, উনিও জানে, সকলে, আপনিও জানেন 24শে জুলাই। আমরা তো বারবার বলতেছি, আমরা পেপার দিচ্ছি, টক শোতে গেছি, বলছি, সবসময় বলছি আমাদের 24শে জুলাইটা পৃথিবীর সব জায়গায় কিন্তু ক্রীড়া দিবস আছে। আমরা বলছি ক্রীড়া দিবসটা ওটা 24শে জুলাই করেন। আমাকে অনেক সরকার, বর্তমান সরকার তো স্বাধীন পক্ষের সরকার, তো ওনাদের তো এটা উচিত। এবং আমাদের এখানে তো হচ্ছে না কেন? কি মনে মন্ত্রী হচ্ছে বলেছেন আপনার? হচ্ছে না তাহলে কেন হচ্ছে না? তারা কি এটা করব, স্বাধীন বাংলা টিম একটা টিম ছিল কিনা এটাই তারা বিশ্বাস করতে চায় না। আমরা যে স্বাধীন বাংলা টিমের আমি যে ক্যাপ্টেন, এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। না, সবাই জানে, যেহেতু ইতিহাসেও আছে, সবকিছুই আছে, তাহলে এটা বিশ্বাস না, ইতিহাসে আপনি কোথায় ইতিহাসে দেখছেন? আপনার বইতে আছে? এত বড় একটা আমরা স্বীকৃতি পতাকা বলছি, বইতে কি আছে? কোন জায়গায় কি আপনি দেখেন? আমি যেটা বলতেছি যে দেখেন, আমরা যখন মারা যাব তখন কিন্তু স্বাধীন বাংলা টিমের কথা আপনিও বলবেন না, কেউ বলবেন না, কিন্তু আমরা একটা জিনিস চেয়েছি সরকারের কাছে, সব সরকারের কাছে, যে আমাদের 24শে জুলাই আপনারা এইটাকে জাতীয় ক্রীড়া দিবস পালন করেন। পৃথিবীর, এই যে আমি বলি কাতারে আছে, কাতারে কিন্তু হলিডে দিয়ে দিয়েছে তারা স্পোর্টসের সব দেশে আছে, একমাত্র বাংলাদেশে নাই। আমাদের দেশে তো 200-র উপরে দিবস আছে, এই দিবসটা কেন করে না? আপনার কাছে প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, কেন দিবসটা করে না? আমরা কি অন্যায় করেছি? আমরা তো অন্যায় কিছু করি নাই, আমরা ফ্ল্যাগ তো উড়াইছি। আফসান চৌধুরী, আসলে কি অন্যায়? এই একটি দিবস ঘোষণা করলে, কত দিবসই তো আছে আমাদের। আমি এই দিবসের কথাটাই বলি, যে যেহেতু এই বিষয়টা তুলেছেন, আমার মতে বাংলাদেশে এই দিবসগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে যারা নিজেদেরকে জয়ী মনে করে তাদের জন্য দিবসটা তো হয়। আমরা স্বাধীন বাংলা ফুটবল টিমের যে গুরুত্ব, এটাকে আমরা অনুধাবনই করতে পারি না। একটু শুধু বলি যে আমরা যে বইটা করেছি বাংলাদেশ 71, সেই বইতে স্বাধীন বাংলা ফুটবল টিমের সম্পর্কে যথেষ্ট কথা আছে। আমরা সাধারণ মানুষের কথা বলছি, এবং যেহেতু 71-এ তো আমি ছিলাম, সেহেতু 71-এ স্বাধীন বাংলা ফুটবল টিমের যে গুরুত্ব ছিল সেটা এখনকার প্রজন্ম হয়তো চিনতেও পারবে না। তো এখন কেউ ওনাদের, আমার মনে হয় উনি যে লবিং এর কথা বলছেন, আমাদের সরকারের কাছে স্বাধীন বাংলা ফুটবল টিমের যে প্রতীকী গুরুত্ব এটা ধরা পড়ছে না। এছাড়া ওনাদেরকে সম্মান দেখিয়ে বা ফুটবলকে সম্মান দেখিয়ে, বা স্বাধীন বাংলা, এটা তো ফুটবলকে সম্মান দেখানো, এটা স্বাধীন বাংলা একটা প্রচেষ্টা। গুরুত্বপূর্ণ এই কারণে, একটি দেশ জন্মের আগে তার নিজের পরিচয় আসলে অন্য দেশের সঙ্গে কিন্তু খেলেছে। সেটা আপনি যদি দেখেন, উনাদেরকে যদি সম্মান দেখানো হয় তাহলে রাজনৈতিকভাবে কি লাভ হবে কার? রাজনৈতিকভাবে যদি লাভ না হয় আমাদের দেশে, আমাকে এক সেনাবাহিনীর লোক বলেছিলেন, এইসব বুদ্ধিজীবীদের জন্য আলাদা দিবস কেন করা হয়, একেবারে আমাকে বলেছিলেন। তারা বলছিলাম যে আপনাদের জন্য করছেন, তো বুদ্ধিজীবীদের জন্য হবে না? আপনি খেয়াল করুন, আপনি সবাই মানুষের সাধারণ, মানে আমরা 26শে মার্চ তো স্বাধীনতা দিবস করি, 16ই ডিসেম্বর আমরা করি বিজয় দিবস, আমরা 14ই ডিসেম্বর করি বুদ্ধিজীবী দিবস, আমরা সেনাবাহিনীর যে একটা দিবস করি। এই 4টার বাইরে কিন্তু আমরা দিবস করতে চাই। বস্তুতপক্ষে আপনি যারা সাধারণ মানুষ ছিল তাদের কিন্তু কোনো দিবস নেই। স্বাধীন বাংলা ফুটবল টিম
সাধারণ মানুষের কাতারে চলে গেছে। এই প্রসঙ্গটি মানে প্রসঙ্গক্রমেই আসলে আসলো, সেটি হচ্ছে যে আমাদের যারা বীর শ্রেষ্ঠ, আমাদের যারা বীর প্রতীক, বীর উত্তম, মুক্তিযুদ্ধের স্বীকৃতি যারা পেয়েছেন, তাদের মধ্যে একটি মানে সাধারণ মানুষের কাতারে কিন্তু বীর শ্রেষ্ঠ তো কেউ নাই, খেতাব প্রাপ্তদেরও সংখ্যা খুবই কম। এই বিষয়টি নিয়ে আমি ফিরবো, এটি বাড়ানো যায় কিনা, তাদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা আরো করা যায় কিনা, এটি নিয়ে গতবারও আলোচনা হয়েছিল কিন্তু তেমন কিছু হয়নি। আমি ফিরছি, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আহসান চৌধুরী, আমরা বলছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি প্রাপ্তদের তালিকায় আসলে সাধারণ মানুষের মানে অবস্থা বা স্বীকৃতি খুবই অল্প সংখ্যক, একেবারেই সামান্য বলা যেতে পারে। তো কিন্তু এটা একটা জনযুদ্ধ ছিল, একেবারে তৃণমূলের মানুষ এই যুদ্ধে, হয়তো অস্ত্র নিয়ে অনেকে যুদ্ধ করেনি, তারপর সেও এক ধরনের যুদ্ধে ছিল, অস্ত্র নিয়ে যুদ্ধ তো হয়েছেই। তাদের স্বীকৃতির ব্যাপারে আসলে রাষ্ট্র কিন্তু এখনো তেমন ভাবে কিছু করেনি। এই বিষয়টিকে আপনারা কিভাবে করে দেখেন? স্বীকৃতির ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমি মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্পে যখন কাজ করতাম, আমি স্বীকৃতির ফাইল, যেটা সরকারি ফাইলটা যে কোনো কারণে হোক আমাদের ওখানে প্রকল্পে এসেছিল, আমি দেখেছিলাম ওইখানে যে পরিমাণ গালাগালি, চিৎকার, একে অন্যের নামে মিথ্যা করা, যে আমাকে পদক দিতে হবে, ওকে কেন পদক দিচ্ছ, আমি তো এর চেয়ে বেশি যাই, ইত্যাদি। এই যে রাজনীতি, যেটা আমাদের দেশে পদকের রাজনীতি যেটা হয়, প্রচুর হয়েছে। কিন্তু আমার মতে পদক দেওয়াটাই আমাদের সমস্যা সৃষ্টি করে, কারণ আমরা কাকে রেখে কাকে ফেলবো না। আমি একটা ঘটনা বলি, পদকের কথাই যদি বলছে, লোকে অনেকে বলে যে সেনাবাহিনীর মানুষরাই বেশিরভাগ পদক পেয়েছে। তো একটা যুদ্ধ হয়েছিল 16 তারিখে, এই আজকের দিনে যুদ্ধ, চিকনাগুল বলে একটা জায়গাতে, চিকনাগুল সিলেটে। 16 তারিখেও কিন্তু চিকনাগুল স্বাধীন হয়নি, এবং সেখানে জেনারেল দত্ত নিজেই ছিলেন, এবং তার সাক্ষাৎকারটাও আমি নিয়েছিলাম। তিনি বলছেন যে ওই চিকনাগুলের যুদ্ধে একটা পর্যায়ে যে একজন হাবিলদার ছিল, সে সারাদিন ধরে যুদ্ধ হচ্ছে, পাকিস্তানিরা একটা ক্যাম্পে, একটা বাংকারের মধ্যে আছে, কিছু করতে পারছে না। তখন তিনি বললেন যে, এই হাবিলদারটা বলল যে আর অপেক্ষা করব না বলে তিনি তার লাইট মেশিন গানটা হাতে তুলে উনি ওর দিকে রওনা হয়ে গেলেন। উনি গুলি করছেন, রওনা হচ্ছেন, গুলি খাচ্ছেন, এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি পাকিস্তানিদেরকে সবাইকে মেরে ফেললেন, নিজেও মারা গেলেন। জেনারেল দত্ত, এবং এটা বিবিসিতে এটা প্রচারিত হয়েছিল, বলছেন যে আমি তো বীর শ্রেষ্ঠর জন্য একে বলেছিলাম, কিছুই পাইনি। তো অর্থাৎ আমার মনে হয় পদক দিয়ে বিচার না করে আমাদের যে জিনিসটা করার দরকার, সেটা হচ্ছে আমাদের প্রথম বলা উচিত, এবং এটা বলাটাই স্বাভাবিক, যে 71 সালে যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা ছাড়া প্রত্যেকেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আপনি তাদেরকে, আমার মন্ত্রী সাহেব একবার একটা এরকম টকশো তিনি বলছিলেন যে সামাজিক যোদ্ধা বলবো এবং রণক্ষেত্রের যোদ্ধা বলবো। আমি বলছি তাই বলুন, কারণ আমি যে কথাটা লিখেওছি সেটা হচ্ছে যে বুদ্ধিজীবীদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলবেন না কেন? আপনি যদি 25শে মার্চের রাত্রে আক্রমণের তালিকাটা দেখেন, তাহলে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের উপরে এবং শিক্ষকদের উপরে আক্রমণ করা হয়েছে। তো তাহলে তারা সেনাবাহিনী, তারা মুক্তিযোদ্ধা হবে না কেন? আমরা তো নারীদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছি। সেই নিরিখে আমরা অনেককে মুক্তিযোদ্ধা ঘোষণা করি, এবং এটাই হচ্ছে সবচেয়ে কি বলবো, সবচেয়ে ন্যায় ভিত্তিক হবে যদি আমরা এটা মেনে নিতে পারি যে এটা হচ্ছে একটা জনযুদ্ধ, এটাতে সবাই অংশগ্রহণ করেছে। আমার খোদা, জনযুদ্ধ মেনে নিলে সমস্যাটি কোথায়? জনযুদ্ধ মেনে নিলে তাহলে তো আপনার সঙ্গে আর আমার কোনো তফাৎ থাকবে না। আমি তো তাহলে বাড়তি সুবিধাটা তো দাবি করতে পারবো না। আমি বলবো আপনি তো বন্দুক নেননি হাতে, আমি বন্দুক নিয়েছি, অথবা আমাকে একটু সুবিধা দাও। আমি একজন মুক্তিযোদ্ধার কথা বলি, তার নাম হচ্ছে আলী আহমদ জিয়াউদ্দিনকে বীর প্রতীক দেওয়া হয়েছে। সে বলছে আমি বীর প্রতীক চাই না, আমাকে পদক দিতে পারবে না, আমি পদক নেব না, এখনো নেয়নি সেই লোক। তো অর্থাৎ তার মতো মানুষদের কাছে যুদ্ধটা বড় ছিল, তার মধ্যে কাছে পদকটা বড় ছিল না। কিন্তু পদকের জন্য কি নোংরামি হয়েছে এটা আমরা জানি। পদক যারা পেয়েছে তারা প্রত্যেকের সম্মানিত ব্যক্তি, কিন্তু পদক পায়নি এমন লোক কি সম্মানিত না? এটা কি ধরনের কথা হতে পারে? 44 বছর পরে আমার তো সিদ্ধান্ত নিতে হবে। নিঃসন্দেহে সম্মানিত, কিন্তু স্বীকৃতি মানুষকে আসলে স্বীকৃতি দিচ্ছে না। উনাদের কথাটা ধরুন, আপনারা যদি ইতিহাসের মানুষের, যেহেতু আমি ইতিহাসের
গবেষক, 71 নিয়ে গবেষণা করি, এইটার ভূমিকা কত বড় ছিল আমরা এই আজকে 2015-তে, নাকি এটা 16 হয়ে গেছে, 15-তে এখনো আছে, 2015-তে বসে আমরা ঠিক ধরতে পারবো না আমরা ওনাদেরকে কি সম্মানটা দিয়েছি। আমাদের মতো মানুষরা যারা 71-এ ছিল আমরা মনে করতে পারি, আমরা বলতে পারি আমরা একটু ফুটবল প্রেমিক ছিলাম, আমি খুব ওনার ভক্ত ছিলাম, ওনার টিমের ভক্ত ছিলাম, ওনাদের নাম মনে আছে আমার একটা আগ্রহ ছিল, অন্যদেরও আগ্রহ, তখন তো ক্রিকেট টিম ছিল না, আমরা ক্রিকেট টিম তো খেলতেও পারি না। কিন্তু আপনি তো তাকে সম্মান, তার যে প্রাপ্য সেটা যদি না দেন, পরেতে আপনার কান্নাকাটিটা হবে, কারণ আপনার প্রাপ্যটা তখন তাকে কেউ না কেউ তাকে অস্বীকার করবে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি এটা কি গোলাগুলির যুদ্ধ ছিল নাকি এটা জনগণের যুদ্ধ ছিল। জনগণের যুদ্ধ হলে আমরা সবাই সমান হয়ে যাব, সেটাই আমাদের এই বৈষম্য লালিত সমাজে অনেক অসুবিধা তৈরি করবে। তারপরও মনে করেন একজন যোদ্ধাহত, যদি আমরা মুক্তিযোদ্ধা ধরি, তার কিংবা একজন একটি শহীদ পরিবারের কথা যদি ধরি, তার যেই ক্ষতি, একবার ব্যক্তি পর্যায়ের ক্ষতি, আমি জাতীয়তে যাচ্ছি না, সেই ক্ষতিটির জন্য তাকে তো, তার পাশে তো রাষ্ট্রের দাঁড়ানো দরকার, যেটি সামগ্রিকভাবে হয়তো সবার সঙ্গে দাঁড়ানো সম্ভব হয় না। আমি বলছি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেই সুযোগ সুবিধা, যেই ভাতা দেওয়ার কথা হচ্ছে, এটি যদিও আমার কাছে, আমার মনে হয় একটা ছোট্ট সামান্য একটি বিষয়, সেই বিষয়টির কথাই বলছি। সরাসরি আপনি যদি ক্ষতির কথাই যদি বলেন, আমি আপনাকে শত শত মানুষের ঠিকানা পর্যন্ত দিয়ে দিতে পারবো যে পরিবারগুলো শেষ হয়ে গেছে। আমি একটা পরিবারের কথা জানি যারা রাত্রেবেলা, মুক্তিযোদ্ধারা সাধারণত অনেক সময় কোথা থেকে গেলে রাত্রেটা ব্যবহার করতো একটা গ্রামে, এগুলো তো মুক্তিযুদ্ধের ইতিহাস, আমি অতটাই যাব না, শুধু এইটুকু বলছি যে ওই পরিবারের মানুষগুলো, ওদের ভাই, ওদের যে ছেলেটা ছিল, ছেলেটাকে মেরে ফেলেছিল, তো তার পুত্রবধূ আর শাশুড়ি একসাথে থাকতো। রাত্রে 2-3 জন মুক্তিযোদ্ধা গেছে, এখন বাজার তো গ্রামে তো আর ওভাবে হয় না, তারা বাজার না করে ওদের বাসায় যে মুরগির ডিম বিক্রি করার মুরগিটা ছিল ওটাকে জবাই করে দিয়ে খাইয়ে দিয়েছে। চিন্তা করুন, তাদের আয়ের উৎসটা তারা দিয়ে মুক্তিযোদ্ধাকে খাইয়েছে। এরকম এত অসংখ্য হয়েছে যারা এই বিষয়টা নিয়ে, আর একটু ঢাকার বাইরে যারা গেছে বা ঢাকাতেও যাদের খোঁজ খবর নিয়েছে, এটার কোনো শেষ নাই। আপনি তো স্বীকৃতি দিতে চান না, তাহলে তো আপনি ভাতা দিয়ে, আমার মতে আপনি ভাতা হচ্ছে কিরকম জানেন, আপনি মনে করেন কারো অসুখ হয়েছে, আপনি একটু কেটে গেছেন, আপনি ওতে তাহলে একটু মলম লাগালেন, ওটা হচ্ছে ভাতা। আর আপনি তার শরীরটাকে ঠিক করে দিলেন, ওটা হচ্ছে আপনার এমন একটা সমাজ এবং রাষ্ট্র গঠন করলেন যাতে সবাই তার ন্যায্য অধিকারটা পায়। আমরা সবাইকে ন্যায্য অধিকার দিতে জানি না, আমাদের রাষ্ট্রটা আমরা এমন তৈরি করেছি যেখানে দিতে গেলে আমার শুধু কি আমাদের রাষ্ট্র, ন্যায্যতা, আপনি যেই অর্থে ন্যায্যতার কথা বলছেন, ন্যায়সঙ্গত সমাজের কথা বলছেন, পৃথিবীর কোন দেশে তা আছে? না, আমি ফিরবো, নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। বাংলাদেশ এখন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আফসান চৌধুরী, আমরা বলছিলাম, আপনি একটা ন্যায়সঙ্গত সমাজের কথা বলছিলেন, যেখানে আসলে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকলে, শুধুমাত্র কাঠামো পরিবর্তন করলে সেটি সম্ভব ছিল, আসলে উদ্দেশ্যটি সফল হতে পারত। প্রশ্ন ছিল যে পৃথিবীর কোথায়, কোন দেশে আসলে এরকম ন্যায়সঙ্গত সমাজ আছে? আমার মনে হয়, আমি তো অনেক দেশে যেহেতু কাজ করেছি, আমার মতো এরকম অন্যায্য একটা দেশ যারা নিজেদের মুক্তিযোদ্ধাদের, যারা যুদ্ধ করেছে, এটা আপনি বললেন নাই, আপনি বলবেন তো নাই, না আমি বলছি যে কম দেখেছি, কিন্তু সবাই চেষ্টা করে এদেরকে সম্মান দিতে। পৃথিবীর অন্য কোনো জায়গায় আবেদন করতে হয় না সম্মান করার জন্য, পৃথিবীর কোনো জায়গায় মানুষকে বলতে হয় না যে তুমি একটু সম্মান দেখাও। আর যে কথাটা আমাদের মেনে নেওয়ার সাহস থাকা উচিত, এইরকম বড় লোক আর এইরকম গরিব দুটো পাশাপাশি সহ অবস্থান পৃথিবীর খুব কম দেশে দেখেছি। আমি সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের আগে, মানে সমাজতন্ত্র যখন ছিল তখন গেছি, পরবর্তীকালে যখন বড় লোক শুরু হয়েছে দেখেছি, আমি ইউরোপে গেছি, আমি কাজ করেছি, থেকেছি, আমি বেশিরভাগ দেশে, আমি আফ্রিকাতে দীর্ঘদিন কাজ করেছি। এরকম অবস্থা পৃথিবীর খুব কম দেশে আছে। মানে ধনী গরিবের বৈষম্যের কথা, ধনী গরিবের বৈষম্য এবং যে অস্বীকার করার প্রবণতা, আপনি বিশ্বাস করেন যে ভিক্ষুক তৈরি করেছি আমরা, কারণ কি জানেন, এটা মানে গণমাধ্যমের মানুষের বেশি করে জানা উচিত, যে ছেলে গ্রাম থেকে গেছে যুদ্ধে এবং ফেরেনি, তার পরিবারের কি হয় একটু ভেবে দেখুন। সে কিন্তু আর কোনো ভাতা পায় না, শহরে কিছুই পায় না, সে কিছুই পায় না, তাকে 200-500 টাকা দিয়ে তার সংসার চলবে না। ওই নারী সবচেয়ে বেশি নির্যাতিত,
ওই নারী না খেতে পেয়ে। এই সোহাগপুরের কথা মানুষে বলে, সোহাগপুরকে এতদিন পরে রাজনৈতিক কারণে আমার মনে হয় তারা পেয়েছে। সোহাগপুরে আমি যখন 2000 সালে গেছি তখন ওখানকার মানুষরা কাঁদতে কাঁদতে বলেছিল যে আমাদের কলা গাছ খেয়ে থাকতে হয়। তবে চিন্তা করুন, আমরা যখন কি নিরন্ন একটা গ্রাম, কি নিরন্ন একটা অবস্থা, ওখানে তো রুজি করারও কাছাকাছি জায়গা নেই। অতএব এগুলো আমাদের বাস্তবতা, আমরা এটা করেছি এবং এটা নিহিত রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের অবস্থানের মধ্যে। আমাদের মুক্তিযুদ্ধটা যারা করেছে এবং যারা সুবিধাটা পেয়েছে, আমি 16 তারিখে এরকম দিনে মনে করেন যখন ঢাকা শহরে ঢুকছে মানুষ, তো মুক্তিযোদ্ধা 18 তারিখে ঢাকা শহরে এই যাদেরকে আমরা বলতাম, আপনারা হয়তো সে নামটাও শোনেননি, 16 ডিভিশন বের হয়ে গেছে, লুটতরাজ শুরু হয়ে গেছে। তো আপনার মনের ভেতরে কোথা থেকে লুটতরাজ করার ইচ্ছাটা এলো? এবং সেই দিনই মনে করেন আপনি, মানুষ যখন করেছে, মানুষের অস্ত্র ছিল হাতে, যারা করেছে এসব কাজ, মানুষ তো ভয় পেয়ে গেছে। 16 তারিখেই মানুষ, 17 তারিখেই মানুষ ভয় পেয়েছে যে বাবা আমার হাতে অস্ত্র নাই, যার হাতে অস্ত্র আছে সে আমার চেয়ে সকল। তো আপনি তো তখনই প্রতিষ্ঠা করে দিচ্ছেন। এবং এই 10ই জানুয়ারি শেখ সাহেব যেদিন ফিরলেন, তার আগে পর্যন্ত যে নৈরাজ্যজনক অবস্থা ছিল কল্পনা করা যায় না। এবং মানুষকে রক্ষা করার জন্য হলেও আমাদের মতো যাদের বন্দুক ছিল হাতে, আমরা দাঁড়িয়েছি। তো অতএব আমরা তো নিজেরাই চোখের সামনে দেখেছি কিভাবে পথটা পরিবর্তন হয়ে গেছে। আমরা তো দেখেছি কিভাবে স্বল্প সংখ্যক মানুষ এরই মধ্যে নিজের অবস্থা ফেরানো শুরু করে দিয়েছে। তাহলে আমাদেরকে এটা একটু যদি মেনে নিয়ে আমরা মনে করি যে না, যেটা করেছে, আমাদের অহংকার করার হাজারো জায়গা আছে, আমাদের লজ্জা পাওয়ার হাজারো জায়গা আছে, তারপরে লজ্জার জায়গাগুলোর দিকে একটু তাকাই। জি জাকারিয়া, মানে আপনার কাছে কি মনে হয় যে এই যে বৈষম্যের কথা বলছেন, সেই বৈষম্য দূর করার আসলে কোন কোন জায়গাগুলিতে সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দেওয়া দরকার? আমি তো এটা বৈষম্য নিয়ে আমার চেয়ে ভালো বুঝবেন। তা আমাকে স্পোর্টসে মনে হয় স্পোর্টসের উপরে করাটা ভালো। কারণ বৈষম্যটা এটা আমাদের দেশে বৈষম্য দেখেন, একটা জিনিস আমি মনে করি, যেমন ধরেন গরিব আর বড় লোক, ওই যে উনি 16 ডিভিশনটা বলেছেন, তাই না? এখন কিন্তু ধরেন মুক্তিযোদ্ধা যারা না, তারাই কিন্তু গর্ব করে বলে আমি মুক্তিযোদ্ধা। আর যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু ওই গ্রামেতেও ওই ইট মাথা দিয়ে শুয়ে রয়েছে। তারা বলছে যে আমরা তো যুদ্ধ করে দেশকে স্বাধীন করছি, আমাদের কিছু পাওয়ার নাই, আমার ঠিক আছে আমরা এইরকম থাকবো। কিন্তু যখন দেখে যে আমার চেয়ে নিচ লেভেলের সে বেশি ফেসিলিটিস পাচ্ছে, তখনই কিন্তু সে কাঁদে, বলে যে আমি এত কিছু করলাম, অথচ যে কিছু করে নাই তাকে বেশি। এই যে বৈষম্যটা, এইটাই কিন্তু আমাদের সবচেয়ে খারাপ হয়ে গেছে। আমরা যারা এই দেশকে মুক্ত করেছে তাদেরকে কিন্তু আমরা বেশি ফেসিলিটিসকে, তারা ফেসিলিটি চাচ্ছে না, কিন্তু তারা ফেসিলিটি তখনই চায় যখন দেখে যে একদম অমুক্তিযোদ্ধা সেই বেশি ফেসিলিটিটা নিচ্ছে, তখনই তার মধ্যে ওই বৈষম্যটা আসে। এবং এইটাই হচ্ছে আমাদের দেশের মানে সবচেয়ে ক্ষতিকর, যে আমাদের মধ্যে একটা বৈষম্য। এই মানে আমি উন্নতি করব, আমাকে উনি সাহায্য করবেন, কিন্তু উনি তো সাহায্য করবেন না, ও জাহান্নামে যাক, আমার দরকার নাই। আমার এই দেশে কিন্তু এইটাই বেশি। আপনি দেখেন একজনকে উপরে উঠতেছে, তাকে কিভাবে নামাতে হবে নিচে, সেটাই আমরা কিন্তু আমিও পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, সেখানে যাই দেখেন একজনকে করার উপরে নেওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করে যে ভাই তুমি ওঠো, কারণ ও জানে যে ও যদি উপরে ওঠে তাহলে আমি ওই সম্মানটাও আমি পাবো। কিন্তু এই জিনিসটা আমাদের দেশে নাই। এইটা হলো সবচেয়ে বড় বৈষম্য আমি মনে করি। আফসান চৌধুরী, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যেসব সুযোগ সুবিধা আছে, এগুলি কি আরো বাড়ানো দরকার, মানে পরিধি বাড়ানো দরকার, নাকি এটার পরিমাণ বাড়ানো দরকার? আপনার কাছে কোনটা মনে হয়? মানে আওতাটা কি আরো বেশি সংখ্যককে সুযোগ সুবিধা দেয়া দরকার? আমি এখানে একটু বলি, ওনার একটু বলার আগে, এই যে মুক্তিযুদ্ধেদের এই যে প্লটগুলো দেওয়া হচ্ছে, সেখানে 2000 প্লট দিচ্ছে, ধরেন যে কোনো জায়গায় গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য এই 20% না 20টা করে প্লট দিচ্ছে, কিন্তু আর বাকিগুলো কিন্তু সব নিয়ে যাচ্ছে। যারা এই দেশকে স্বাধীন করেছে, যাদের বদলেতে আমরা একটা দেশ পেয়েছি, সেই দেশটার যারা মুক্তিযোদ্ধারা, আমার সময় খুব অল্প, আফসান চৌধুরী খুব সংক্ষেপে যদি বলেন। আমি মনে করি যে আমাদের সবচেয়ে, লেনিনের কথা বলি, যিনি সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একবার বলেছিলেন যে আমার ভাইয়ের ফাঁসি আমি প্রতিশোধ নিয়েছিলাম সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করে। আমাদের মুক্তিযোদ্ধা একে 5 জনকে দেবো, একে 10 জনকে দেবো, 20 জনকে না করে যদি এমন একটা দেশ করা যায় যেখানে মানুষের ন্যায্য বোধটা যদি থাকে,
তাহলে আমার মনে হয় সেটাই সবচেয়ে বেশি। মানুষ নিজেই করে খেতে চায়, মানুষ কারো কাছ থেকে চেয়ে খেতে চায় না। সরকারের উপরে সরকার দেবে কি দেবে না এটার উপরে অনেক মানুষই চায় না। নিশ্চয়ই সেরকম একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাব, আমরা আসলে সেটা প্রত্যাশাই করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আবারও জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। ন্যায়সঙ্গত সমাজের দিকে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন।